সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আবারও স্বাগতম হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ক্লাসে। ইতিমধ্যে তোমাদের সাথে আমি আরও দুটা ক্লাস নিয়েছিলাম। তার পূর্ববর্তী ক্লাসটি ছিল অধ্যায় 2 হিসাবের বইসমূহ। সেটা আমাদের এখানে অধ্যায় 2 ছিল। এর উপরে এর আগেও আমি তোমাদের সাথে একটা ক্লাস নিয়েছিলাম। সেখানে আমি তোমাদের সাথে বিশেষ জাবেদা নিয়ে আলোচনা করেছিলাম। বলেছিলাম প্রধানত বিশেষ জাবেদা 4টি: নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা এবং ক্রয় জাবেদা ও বিক্রয় জাবেদা। এর মধ্যে আমরা কিভাবে নগদ প্রাপ্তি জাবেদা তৈরি করা হয় সে সম্বন্ধে তোমাদেরকে বিস্তারিত বলেছি এবং অনুশীলনের জন্য তোমাদেরকে একটি অঙ্ক দেখিয়ে দিয়েছি, আরও অনুসরণ করার কথা বলেছি। আজকে সেই ক্লাসের ধারাবাহিকভাবেই আমি তোমাদের সাথে আলোচনা করব নগদ প্রদান জাবেদা নিয়ে। নগদ প্রদান, তো নগদ প্রদান জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদায় যেমন টাকার জন্য 5টা কলাম থাকে, ঠিক প্রদান জাবেদায়ও টাকার জন্য 5টি কলাম থাকে। কি কলাম থাকে তা আমি বলেছি, নিষেধ করেছি কখনো মুখস্থ করবে না, তা কিভাবে বের করতে হয় সেটা শিখবে। তো সেই হিসাবে নগদ প্রদান জাবেদায় 5টি কলাম হয়ে থাকে, কিন্তু এখানে আমাদেরকে নগদ প্রদান জাবেদা করতে বলেছে 4 গড়া নগদ প্রদান জাবেদা। তাহলে এখন নগদ প্রদান জাবেদায় কি কি কলাম হয়ে থাকে সে নিয়ে আমরা তোমাদের সাথে আলোচনা করছি। তার আগে আমরা আলোচনার প্রাক্কালে আমাদের প্রশ্নসমূহ তোমরা যখন আলোচনাটা শুনবে সবচেয়ে বেটার হবে আমার কোনো একটা অবস্থায় আমার এই ভিডিওটি থামিয়ে দিয়ে লেনদেনগুলি খাতায় লিপিবদ্ধ করা। লেনদেনগুলি খাতায় লিপিবদ্ধ করার পর তোমরা সহজেই অঙ্কটা ধরতে পারবে। আমি একবার পড়ে শোনাচ্ছি তোমাদের। 2019 সালের জুন মাসের নির্বাচিত লেনদেনসমূহ নিম্নরূপ। কিছু লেনদেন দেওয়া আছে। জুনের 1 প্রারম্ভিক উদ্বৃত্ত নগদ 5,000 টাকা এবং ব্যাংক জমা 20,000 টাকা ক্রেডিট। জুনের 5 নগদে পণ্য ক্রয় 10,000 টাকা, 10 নগদ বিক্রয় 15,000 টাকা, 15 জনাব জামানের নিকট ক্রয় 20,000 টাকা, শর্ত 2/10 নেট 30। জুন 20 তারিখে ভাড়া প্রদান 2,000 টাকা। জুন 22 তারিখে মূলধন আনয়ন 30,000 টাকা। 24 তারিখে 15 তারিখের পাওনার পরিশোধ করতে বলেছে। এরপরে শেষ লেনদেন নগদ উদ্বৃত্তের 5,000 টাকা হাতে রেখে অবশিষ্ট অর্থ ব্যাংকে জমা দেওয়া হলো। করণীয়গুলি কি দেখতে পাচ্ছ? প্রথম করণীয় ছিল যেসব লেনদেন নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে না তা উল্লেখ করতে বলা হয়েছে এবং একটি 4 ঘরা নগদ প্রদান জাবেদা তৈরি করতে বলেছে এবং সাথে করতে বলেছে উপযুক্ত ঘর বিশিষ্ট নগদান বই। উপযুক্ত ঘর, এখন কোনটা উপযুক্ত মনে করবা? 2 ঘরা উপযুক্ত হবে না 3 ঘরা উপযুক্ত হবে? তোমাকে সেটা প্রথমে নির্ধারণ করতে হবে কয় ঘরা নগদান বই এই অঙ্কটির জন্য উপযুক্ত হবে। তো আমরা নগদ প্রদান জাবেদায় কি কি ঘর ডেবিট এবং কি কি ঘর ক্রেডিট হবে তা মুখস্থ না করে কিভাবে নিরূপণ করা হবে সেটা আমরা একটু আলোচনা করছি। আমরা বললাম যে নগদ প্রাপ্তির উৎস 3টি, অনুরূপভাবে নগদ প্রদানের উৎস 3টি। নগদ প্রদানের 3টি উৎস। প্রথম উৎস হবে নগদ প্রদানের অন্যতম প্রধান উৎস নগদ ক্রয়। নগদ প্রদানের একটি গুরুত্বপূর্ণ উৎস, প্রধান উৎস। দ্বিতীয় হইল পাওনাদারকে পরিশোধ। আমি ধারে মাল ক্রয় করছি, সেই উদ্দেশ্যে পাওনাদারকে পরিশোধ করতে হবে, আমাকে পরিশোধ করতে হবে। 3 নাম্বার অন্যান্য উৎস পরিশোধ। অন্যান্য বলতে কি? অন্যান্য যে কোনো ধরনের পরিশোধ, সেটা প্রধানত খরচ পরিশোধ হইতে পারে, খরচগুলি পরিশোধ করা হইতে পারে, বা অন্য কোনো পারপাসে। অন্য কোনো পারপাস বলতে আসলে ব্যবসায় কিছুই থাকে না, মূলত খরচ পরিশোধটাই মুখ্য। তো এই হলো নগদ প্রদানের উৎস। এই উৎসগুলিকে আমরা যখন জাবেদা করতে যাব তখন দেখো কি ডেবিট কি ক্রেডিট হবে একটু বের করার চেষ্টা করো। ডেবিট কি হবে, ডেবিট এবং ক্রেডিট কি হবে সেটা একটু
দেখার চেষ্টা করো। প্রথমে আসো নগদ ক্রয়। নগদ ক্রয়, নগদ ক্রয় এটা জাবেদা কী হবে? আমাদের ক্রয় হিসাব হবে ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। এটা নগদ ক্রয়ের জাবেদা। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। নগদান, হ্যাঁ, ক্রেডিট হিসাবটা হলো নগদান আর ডেবিট হিসাবটা হলো ক্রয়। এরপরে আছে পাওনাদারকে পরিশোধ। তোমরা জানো পাওনাদারকে পরিশোধ করলে কি জাবেদা হয়? পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট। পাওনাদার ডেবিট, পাওনাদার দায় সেটা কমে গেলে ডেবিট হয়, জন্য পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট। তো পাওনাদার ডেবিট এটা হবে শুধুমাত্র যখন বাট্টা থাকবে না, পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট। কিন্তু আমরা যখন বাট্টাকালীন সময়ের মধ্যে টাকা পরিশোধ করব, তখন তো আমরা একটু কম টাকা পরিশোধ করব, কিছু টাকা বাট্টা পাবো। তখন কি জাবেদা হবে? তখন হবে পাওনাদার ডেবিট, হ্যাঁ, ক্রেডিট নগদের সাথে ক্রেডিট হবে, নগদানের সাথে ক্রেডিট হবে, পাওনাদার এবং প্রাপ্ত বাট্টা ক্রেডিট হবে। প্রাপ্ত বাট্টা সেটাও ক্রেডিট হবে। এবং অন্য অন্য যে পরিশোধগুলো আছে, যে কোনো ধরনের খরচ বা অন্য কোনো পরিশোধ, সেটার জন্য জাবেদা হবে অন্য অন্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। অন্যান্য হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে এই তিনটি উৎসকে জাবেদা দিলে ডেবিটে 3টি, ক্রেডিটে 2টি, মোট 5টি কলাম পাওয়া যায়, 5টি ঘর পাওয়া যায়, 5টা হিসাব খাত। ক্রয়, পাওনাদার, অন্যান্য ডেবিট, নগদান এবং প্রাপ্তবাট্টা ক্রেডিট, এই 3টি। তাহলে আমার নগদ প্রদান জাবেদায় 5টি কলাম হবে, 3টা ডেবিট হবে, ক্রয়, পাওনাদার, অন্যান্য, এবং ক্রেডিট হবে নগদান ও প্রাপ্তবাট্টা ক্রেডিট হবে। এখন 5 কলাম বিশিষ্ট নগদ প্রদানের একটা আমরা নগদ প্রদান জাবেদার কলামগুলি কি হবে সেটা পেলাম। আমি তোমাদেরকে বলছিলাম যে এই কলামগুলি কি ডেবিট কি ক্রেডিট তা কখনো মুখস্থ করবে না, বরঞ্চ শিখবে কিভাবে কলামগুলি বের করা হয়েছে। এরপরে আসো, এখানে যদিও 5টা কলাম পাই, ডেবিটে 3টি, ক্রেডিটে 2টি, কিন্তু ওরা আমাকে করতে বলেছে একটি 4 ঘরা নগদান বই। খেয়াল করো, 4 ঘরা করতে বলছে, কিন্তু আমার এখানে আছে 5টি আছে, 3টা ডেবিট 2টা ক্রেডিট। এর মধ্যে থেকে 4 ঘরা করতে গেলে আমাদেরকে একটি কলাম বাদ দিতে হবে। আমি যখন স্টুডেন্টকে জিজ্ঞেস করি বলো তো কোন কলামটা বাদ দেওয়া যেতে পারে, তখন স্টুডেন্ট উত্তর দেয়, দেখি আমি প্রশ্ন করলাম কোন কলামটি বাদ দিলে 4 কলাম বিশিষ্ট নগদ প্রদান জাবেদা হবে, একটু ভেবে নাও। এই ভেবে নিয়ে যখন স্টুডেন্টকে উত্তর দিতে বলি, তখন তারা উত্তর দিচ্ছে, কেউ বলে প্রাপ্তবাট্টাটা বাদ দিলাম, কেউ বলে অন্যান্যটা বাদ দিলাম। আসলে এটা ভেবে বলার বিষয় না, এটা জানার বিষয়। হ্যাঁ, প্রাপ্তবাট্টাও বাদ হবে না, অন্যান্য বাদ হবে না। আমরা যখন 4 কলাম নগদ প্রদান জাবেদা করব, তখন আমরা ক্রয়কে বাদ দিব। ক্রয় একটু অবাক করার বিষয়, ক্রয় বাদ যাবে। ক্রয় বাদ গেলে ডেবিটে কি হবে? ডেবিট হবে পাওনাদার এবং অন্যান্য, এবং ক্রেডিটে হবে নগদান ও প্রাপ্তবাট্টা। মোট 4 ঘরা নগদ প্রদান জাবেদা। প্রশ্নে 4 ঘরা উল্লেখ করলে তোমরা 4 ঘরা করবা, আর যদি প্রশ্নে 4 ঘরা উল্লেখ করা না হয় তাহলে কি? তাহলে যথারীতি 5 ঘরা করলেও হবে, 4 ঘরা করলেও হবে, যে কোনো অপশান চয়েস ইজ ইউজ। তুমি যেটা চয়েস করো, 4 ঘরা করো বা 5 ঘরা করো, করতে পারো। তো আমাদের 4 ঘরা বলছে, আমরা এখান থেকে একটা বাদ দিব। তোমার ইচ্ছা মতো বাদ দিলে হবে না, এবং এটা ভেবে বুঝে বলারও বিষয় না। মনে রাখতে হবে যে ক্রয়টা বাদ দিব। হ্যাঁ, ক্রয় যদি বাদ দিই তাহলে এই ক্রয়টা আমি কোথায় লিখব? কোথায় লিখব? এটা তো প্রদান, অবভিয়াসলি অবশ্যই এটা একটি প্রদান, নগদ প্রদান। তাহলে আমি লিখব কোথায়? হ্যাঁ, তখন আমরা যেহেতু ক্রয়ের জন্য কোনো কলাম থাকছে না, আমরা ক্রয়টাকে লিখব অন্য অন্য কলামে। ক্রয়টাকে কোথায় লিখব? অন্য অন্যতে লিখব। তাহলে আমরা একটি নগদ প্রদান জাবেদা করতে পারছি। নগদ প্রদান জাবেদা। তো একটু দেখো, আমি নগদ প্রদান জাবেদা করব, তার আগে আমরা এই 4 ঘরেই করব। তার আগে আমরা এখানে বলি কি কি করতে বলেছে আমাদেরকে। যেসব লেনদেন নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে না তা উল্লেখ করো। এর আগে আমি তোমাদেরকে ধারণা দিয়েছিলাম কোন ধরনের লেনদেন নগদ প্রাপ্তিও প্রদান জাবেদায় আসবে না। একেবারে সেই জিনিসটাই। হ্যাঁ, প্রারম্ভিক উদ্বৃত্ত, একটা নগদ 5,000 টাকা ব্যাংক জমাটা আবার ক্রেডিট মানে জমা অতিরিক্ত। যখন নগদান বই করবে, প্রারম্ভিক উদ্বৃত্ত একটা ডেবিট দিকে আসবে, একটা ক্রেডিট দিকে আসবে। কিন্তু প্রাপ্তি এবং প্রদান জাবেদায়
প্রারম্ভিক জের আসে না, প্রারম্ভিক জের প্রাপ্তি প্রদান জাবেদায় আসে না। কেন সেটাও আমি ইতিমধ্যে বলেছি, যেহেতু প্রাপ্তি প্রদান জাবেদায় জের নির্ণয় করা হয় না, কাজে সেখানে প্রারম্ভিক জেরও কোনো দরকার নাই, এই লেনদেনটি আসছে না। এরপর আছে নগদে পণ্য ক্রয়। হ্যাঁ, নগদে পণ্য ক্রয় এটা অবশ্যই প্রধান, এটা আমাদের নগদ প্রদান জাবেদায় আসবে। নগদ বিক্রয় এটা আসবে না। কেন আসবে না? বিক্রয় করলে, নগদ বিক্রয় করলে প্রদান হয় না, কি হয়? প্রাপ্তি ঘটে, নগদ প্রাপ্তি হয়, নগদ প্রদান হয় না। কাজে আমার 10 তারিখের লেনদেনটি আসবে না। জনাব জামানের নিকট ক্রয় 20,000 টাকা, এখানে একটা শর্ত জুড়ে দেওয়া আছে, এই শর্তটি অবশ্যই ধারে ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য। কাজেই এই ক্রয়টি ধারে লেনদেন, নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় তো আসেই না, বরঞ্চ নগদান বই তো আসে না, কাজে এটিও আসবে না। হ্যাঁ, এরপরে ভাড়া প্রদান 20 তারিখে 2,000 টাকা। হ্যাঁ, এটা একটা প্রদান আসবে। হ্যাঁ, আসবে আমার নগদ প্রদান জাবেদায়। তারপরে আসছে মূলধন আনয়ন। মূলধন আনয়ন কি? নগদ টাকা বাড়ছে না নগদ টাকা কমে গেছে? কারবারের নগদ টাকা যায়নি, প্রদান ঘটেনি, বরঞ্চ নগদ টাকা কি হয়েছে? আগমন ঘটেছে। কাজে এটা নগদ প্রদান জাবেদায় আসবে না, এটাও আসবে না। এরপরে আসছে 15 তারিখের পাওনা পরিশোধ। দেখো 15 তারিখে যে ধারে ক্রয় করেছে সেই পাওনা টাকাটা পরিশোধ করা হলো 24 তারিখে, তাহলে এটা নগদ প্রদান জাবেদায় আসবে। এরপরে নগদ উদ্বৃত্তের 5,000 টাকা হাতে রেখে অবশিষ্ট অর্থ ব্যাংকে জমা দেওয়া হলো, এটা কন্ট্রা এন্ট্রি। কন্ট্রা এন্ট্রি নগদান বইতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ নগদান বইতে নগদ টাকা এবং ব্যাংকের টাকা পৃথক পৃথক রাখা হয়, কিন্তু নগদ প্রাপ্তি প্রদান জাবেদায় নগদ টাকা এবং ব্যাংকের টাকার জন্য পৃথক কলাম থাকে না, সেজন্য কন্ট্রা এন্ট্রি প্রাপ্তি জাবেদায় বা প্রদান জাবেদায় আসে না, তাহলে এই লেনদেনটিও আমার আসবে না। তাহলে আমাদের কোন কোন লেনদেনগুলি দিয়ে নগদ প্রাপ্তি জাবেদা হবে, আমরা সেটা প্রদান জাবেদা, কোন কোন লেনদেনগুলো দিয়ে নগদ প্রদান জাবেদা হবে সেটা আমরা একটু সামারি করে দেখি। হ্যাঁ, জুনের 5 তারিখ, 5 তারিখ আর 20 তারিখ, তারপরে আর 24 তারিখ, মাত্র 3টি লেনদেন, 5 তারিখ, 20 তারিখ এবং 24 তারিখ, 3টি লেনদেন আমার একটি 4 ঘোড়া নগদ প্রদান জাবেদায় আসবে। তো 4 ঘোড়া, হ্যাঁ মনে রাখবা 5 তারিখে কি হয়েছে, 5 তারিখে নগদে ক্রয় হয়েছে সেটা আসবে, এবং 20 তারিখে ভাড়া প্রদান করা হয়েছে সেটা আসবে, এবং 24 তারিখে পাওনাদারকে পরিশোধ করা হয়েছে সেটা আসবে। এই 3টি লেনদেন দিয়ে আমার একটি নগদ প্রদান জাবেদা করতে হবে। তাহলে নগদ প্রদান জাবেদার ছকটি কেমন হবে সেটা আমরা একটু দেখি। আমাদের মনে রাখো ডেবিট কি কি, পাওনাদার এবং অন্যান্য, ক্রেডিট নগদান এবং প্রাপ্তবার্তা। একটা কলাম আমাদেরকে বাদ ছেড়ে দিতে হবে, সেটা হলো ক্রয়, কারণ এটি 4 ঘোড়া, 4 ঘোড়াতে সবসময় ক্রয় কলামটা ছাড়তে হবে এবং ক্রয়টা লিপিবদ্ধ হবে অন্য অন্যর ঘরে। তো আমরা একটা এই দেখো কিভাবে নগদ প্রদান জাবেদার কি কি কলাম হবে সেটা আমরা নির্ণয় করেছি এখানে। হ্যাঁ, তারপরে ক্রস দিয়ে বুঝিয়েছি যেই লেনদেনগুলি আসবে না সেগুলি, কয়টা লেনদেন আসবে না, 1 2 3 4 5, 5টা লেনদেন আসবে না। তাহলে আমার কয়ের উত্তর কিভাবে হবে, কয়ের উত্তরে একটা ছক করে তুমি এই 5টা লেনদেন তারিখ অনুসারে 5টা লেনদেন উল্লেখ করবা, এই সমস্ত লেনদেন নগদ প্রদান জাবেদায় আসবে না। হ্যাঁ, এইটা আমরা করলাম। এরপরে আসো একটি 4 ঘোড়া নগদ প্রদান জাবেদা, এখন আমরা 4 ঘোড়া নগদান বই ছক আঁকবো। তারপরে আমাকে কি করতে বলেছে জিনিসটা মনে রাখবা, প্রশ্নটি মুছার আগে তোমাদের প্রশ্নটি খাতায় লিখে নেওয়া বাঞ্ছনীয়, তাহলে অঙ্কটি বুঝতে আরও অনেক বেশি সুবিধা হবে। তো উপযুক্ত ঘর বিশিষ্ট একটি নগদান বই তৈরি করো। নগদান বই 1 ঘোড়া, 2 ঘোড়া এবং 3 ঘোড়া হয়, এর মধ্যে 1 ঘোড়াটা একেবারে অপ্রচলিত, 2 ঘোড়া 3 ঘোড়া নগদান বই করে, তোমার এখানে কোনটা উপযুক্ত সেটা তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, তারপর একটা নগদান বই প্রস্তুত করতে হবে। তো আপাতত এইটুকু অংশ মুছলে, বাকিগুলো আমরা মুছবো না, আমাদের প্রয়োজন এগুলোই আমরা রাখবো। হ্যাঁ, তা আমি নগদ প্রদান জাবেদার একটা ছক আঁকছি, দেখো তোমাদেরকে এগুলি প্র্যাকটিস করতে হবে বাসায়।
ডেবিট, ডেবিট, ডেবিটে দুটো ঘর, একটা কি ছিল, পাওনাদার ছিল, ক্রয়ও ছিল, ক্রয়টা আমরা 4 ঘোরার জন্য ছেড়ে দিতে হয়েছে, আরেকটা ছিল অন্য অন্য। আর ক্রেডিটের মধ্যে আমার 2টা ঘর ছিল, ক্রেডিট, একটা ঘর ছিল নগদান, হ্যাঁ, এবং আরেকটা ঘর ছিল প্রাপ্ত বাট্টা, প্রাপ্ত বাট্টা। আমরা যে অঙ্কটা করছি এটি কালান্তিক মজুদ কালান্তিক মজুদ পদ্ধতিতে করছি। অবিরত আরেকটা পদ্ধতি রয়েছে যেখানে হয়তো প্রাপ্তবাট্টার পরিবর্তে অন্য কোনো হিসাব খাত ব্যবহার হয়ে থাকে। এখানে আসো, রেফারেন্স দিলাম, প্রদান জাবেদায় আর কি থাকতে পারে? আচ্ছা, শর্ত চেক নাম্বার থাকতে পারে, অনেক সময় একটা চেক নাম্বার থাকে, রেফারেন্স। আচ্ছা, হিসাব কি, পাওনাদারকে টাকা দিলে কি হয়? পাওনাদার হিসাব ডেবিট, হিসাব ডেবিটেড, বিবরণ টাকা। এই ঘরগুলি, বাম দিকের ঘরগুলি আবশ্যিক। বাম দিকে আবশ্যিক ঘর হলো তারিখটা, এই তারিখ তোমাদেরকে ইউজ করতেই হবে, তারিখ ছাড়া হিসাব মূল্যহীন। বিবরণের ঘরটা গুরুত্ব বহন করে না, লিখলে আমাদের সুবিধা হয়। এই ঘরটা দরকার আছে, হিসাব, পাওনাদার হিসাব কি হয়? ডেবিটেড হয়। যখন আমরা টাকা পরিশোধ করি পাওনাদার হিসাব ডেবিটেড হয়, হিসাব ডেবিটেড। এখানে থাকতে পারে চেক নাম্বার, যদি আমাদের এখানে চেক নাম্বারটা উল্লেখ নেই, অথবা অন্য কোনো শর্তর জন্য ঘর থাকতে পারে, এটা আমরা দিলাম রেফারেন্স। তো আমাদের এই ছকটা কিসের ছক? এটি একটি 4 ঘোরা নগদ প্রদান জাবেদা, 4 ঘোরা নগদ প্রদান জাবেদা। হ্যাঁ, 4 ঘোরা নগদ প্রদান জাবেদা। 4 ঘোরা কীভাবে? ডেবিটে 2টা ঘর, ক্রেডিটে 2টা ঘর, মোট 4টি ঘর। 4 ঘোরা নগদ প্রদান জাবেদা, 4টি ঘর ওখানে করা হয়েছে। আর এই দিকের ঘরগুলি প্রয়োজন মোতাবেক, হ্যাঁ, যেটা প্রয়োজন হয় সেটা আমরা দিব। তো প্রথমে আসো, জুন মাসের 5 তারিখ 2019 তারিখের ঘরে প্রথমে সালটা একবার লিখলেই হয়, আর লিখতে হয় না। জুন মাসের 5 তারিখ, কেন 5 তারিখ? 1 তারিখ আসবে না, প্রারম্ভিক উদ্বৃত্ত প্রাপ্তি প্রদান জাবেদায় আসে না। নগদে পণ্য ক্রয়, যা লেখা আছে সেটাই বিবরণ। নগদে পণ্য ক্রয়, নগদ পণ্য ক্রয়। তো এখানে হিসাবের ঘরে, ডেবিটের ঘরে কিছু লাগবে না, চেক নাম্বার তো নাই, রেফারেন্সও নাই। আমার জাবেদা কী হবে? ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 10,000 টাকা। তো ক্রয়, তো এখানে ক্রয়ের ঘরটা আমরা রাখি নাই, সেজন্য ক্রয়ের ঘরটা লিখব অন্য অন্যর ঘরে। ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, 10,000 টাকা। এই লেনদেনটা এসেছে। যথারীতি বিক্রয় আসবে না, বিক্রয়ের মাধ্যমে নগদ প্রদান হয় না। এরপরে আছে জুনের 15 তারিখ, হ্যাঁ, এটি ধারে ক্রয়, নগদান বইতেও আসবে না, নগদ প্রদান জাবেদায়ও আসবে না। এরপরে আছে ভাড়া প্রদান আসবে। আমরা এখানে লিখছি জুন মাসের 20 তারিখ, হ্যাঁ, ভাড়া প্রদান। প্রদান। তো এখানে হিসাব ডেবিটের ঘরটি প্রয়োজন হচ্ছে না, জাবেদা কি হবে? ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু এখানে ভাড়ার জন্য কোনো ঘর রাখা হয়নি, খরচের জন্য যদি ঘর রাখা হতো প্রত্যেকটা খরচের জন্য পৃথক ঘর রাখার দরকার হতো, সেজন্য সেটা সবগুলি, এই খরচগুলি আমরা কোথায় লিখব? অন্য অন্যর ঘরে। তো ভাড়া প্রদান 2,000 টাকা, আর নগদান হিসাব ক্রেডিট 2,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 2,000 টাকা। তারপরে কোথায় আছে? মূলধন আনয়ন কিভাবে হবে? এটি মূলধন আনয়ন করলে কি নগদ প্রদান ঘটে না প্রাপ্তি ঘটে? এটা নগদ প্রাপ্তি, সেজন্য এটা প্রদানে আসছে না। এরপরে আসে আমাদের 14 তারিখের পাওনা পরিশোধ, 15 তারিখের পাওনা পরিশোধ। এই 15 তারিখের সাথে আজকে 24 তারিখের লেনদেনটার একটা কি আছে? সম্পর্ক রয়েছে। 14 তারিখে যা পরিশোধ করা হচ্ছে সেটি মূলত 15 তারিখের লেনদেনের কি ধারাবাহিক লেনদেন, ধারাবাহিক ফসল। এটা 15 তারিখে কত টাকার পণ্য ক্রয় করা হয়েছিল? 20,000 টাকা,
কিভাবে ক্রয় করছে? ধারে। কিভাবে বুঝলাম? এই শর্ত থেকে বুঝলাম যে এটা ধারে ক্রয়। তো সেটা পরিশোধ করা হবে কখন? সেটা পরিশোধ করা হবে 24 তারিখে। এখানে কতদিন বাট্টার মেয়াদ থাকবে? 10 দিন। আমরা দেখলাম 15 তারিখে ক্রয় করা হয়েছে, 10 দিন, 15, 10, 25 তারিখ পর্যন্ত বাট্টা কাভার করে। কিন্তু 25 তারিখ পর্যন্ত বাট্টাকালীন সময়, কিন্তু আমরা তার একদিন আগে 24 তারিখে পরিশোধ করছি, তাহলে আমরা বাট্টা পাচ্ছি 24 তারিখে। এখানে আমরা লিখব পাওনাদারকে পরিশোধ বিবরণ। পাওনাদার একজন নয়, একাধিক পাওনাদার থাকে। পাওনাদারকে পরিশোধ, কোন পাওনাদারকে পরিশোধ করছে সেটা নির্দিষ্ট করার জন্য হিসাব ডেবিটেডের ঘরে পাওনাদারের নামটি অবশ্যই উল্লেখ করতে হবে। পাওনাদারকে জনাব জামান। তা আমরা এখানে লিখলাম জনাব জামান, সে আমাদের পাওনাদার, তাকে আমরা পরিশোধ করেছি। হ্যাঁ, হিসাব ডেবিটেডের ঘরে এটা লিখতে হবে। কত টাকা পরিশোধ করছি? এই 2000 টাকার উপরে বাট্টার হার 2%। 2000 টাকার 20,000 টাকা, এটা 20,000 টাকার উপরে 2% বাট্টায় কত টাকা হবে? 400 টাকা। তাহলে আমরা পরিশোধ করব কত টাকা? 19,600 টাকা নগদ পরিশোধ করব, 400 টাকা বাট্টা পাবো। হ্যাঁ, এই পাওনাদারের ঘরে আমরা লিখব 20,000, হ্যাঁ, আর নগদের ঘরে লিখব 19,600, প্রাপ্ত বাট্টার ঘরে লিখব আমরা 400 টাকা। প্রাপ্ত বাট্টার ঘরে আমরা কত লিখব? 400 টাকা লিখব। হ্যাঁ, তা আমাদের যেহেতু এই লেনদেনগুলির মধ্য থেকে আর কোনো লেনদেন কি হচ্ছে না, আমার আসবে না এখানে, তাহলে আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমার যে 4 ঘর টাকার 4টি কলাম রয়েছে, সেই কলামগুলো আমরা যথাযথ যোগ করে দিচ্ছি। পাওনাদার, অন্য অন্য, আমাদের দুটো হিসাব খাত ডেবিট ছিল, পাওনাদার এবং অন্য অন্য। দুটো হিসাব খাত কত? 20,000 টাকা, 12,000 টাকা, টোটাল কত হলো? 32,000 টাকা। এইদিকে আমাদের নগদের ঘরটা যোগ করলে হচ্ছে 31,600, প্রাপ্ত বাট্টা 400 টাকা। তাহলে মোট কয়টা বাট্টা কত টাকা হলো? 31,600, 400, 32,000 টাকা হলো, যেটা ডেবিট টাকার সমান। তো এই হলো আমাদের একটি 4 ঘোড়া নগদ প্রদান জাবেদা। আমরা কি ঘরগুলি এখানে ডেবিট হবে, ক্রেডিট হবে, সেটা আমরা কি করেছি? মুখস্থ করিনি। কিভাবে বের করতে হয় আমরা সেটা দেখিয়েছি। সে বের করার পর আমরা দেখতে পেলাম সেখানে কয়টা কলাম ছিল? 3টা ডেবিট ছিল, 2টো ক্রেডিট ছিল। যেহেতু আমার প্রশ্নে উল্লেখ করা ছিল এটি 4 ঘোড়া হবে, তখন আমরা এর একটি কলাম বাদ দিয়েছি। কাকে বাদ দিয়েছিলাম? ক্রয়কে। এটা এখানে এই যখন তুমি ধারণা করবা যে কোন কলামটা বাদ দিয়ে এটাকে 4 ঘোড়া করব, তোমার ধারণা করতে গেলে তোমার ধারণার মধ্যে আসবে প্রাপ্ত বাট্টা, আসবে অন্য অন্য, কিন্তু আসলে ক্রয়কে আমরা বাদ দিব। তখন আমরা ক্রয়কে কোথায় লিখছি? সেটা ক্রয়কে লিখছি তখন আমরা অন্য অন্য হিসাবে লিখছি। এই ছিল আমাদের 4 ঘোড়া নগদ প্রদান জাবেদা দ্বিতীয় অংশ। আমার দ্বিতীয় অংশ ছিল, প্রথম অংশে ছিল কোন কোন লেনদেনসমূহ আমার নগদ প্রদান জাবেদা আসবে না, সেটা আমরা এখানে যেই লেনদেনগুলোকে ক্রস চিহ্ন দিয়েছি, সাথে আরেকটি লেনদেন ছিল যেটা ইতিমধ্যে আমরা মুছে ফেলেছি। এই লেনদেনগুলি ক্রস দেওয়া হয়েছে, এই লেনদেনগুলি নগদ প্রদান জাবেদায় আসবে না। সে সাথে আমরা ব্যাখ্যা করেছি কি কারণে আসবে না। এরপরে খতে ছিল আমার একটি 4 ঘোড়া নগদ প্রদান জাবেদা। নগদ প্রদান জাবেদাও আমরা যথারীতি তোমাদেরকে দেখাইলাম, হ্যাঁ, কিভাবে নগদ প্রদান জাবেদা করে। এখানে শুধুমাত্র 3টি লেনদেন আসবে, এরকম একটি নগদ প্রদান জাবেদা দেখানো হয়েছে। 3টি মানে 3 প্রকার, 3টা নগদ প্রদানের উৎস কয়টা? 3টা। একটা নগদ ক্রয়, একটা পাওনাদারকে পরিশোধ, একটা অন্যান্য পরিশোধ। তিনটেই এখানে এসেছে। এখানে যদি আরও লেনদেন থাকতো তাহলে কি হতো? কিছুই হতো না, লেনদেনগুলি পুনরাবৃত্তি ঘটতো। একই লেনদেন, এই নগদে ক্রয়ের পুনরাবৃত্তি ঘটতো, অথবা এখানে যে কোনো প্রদানের, একটা ভাড়া প্রদান, বেতন প্রদান, অন্যান্য প্রদানের পুনরাবৃত্তি ঘটতো, অথবা অন্য কোনো পাওনাদারকে পরিশোধ করতো। 3 প্রকারের লেনদেন, 3 প্রকারের লেনদেন এর মধ্যে
অন্তর্ভুক্ত হয়েছে। লেনদেন যদি আরও বেশি থাকতো এই 3 প্রকারের কোনো একটা পুনরাবৃত্তি হতো। তো এটা এরপরে আমাদের আরেকটা অংশ ছিল গ অংশ, সেটা ছিল একটি কি একটা নগদ উপযুক্ত ঘর বিশিষ্ট কলাম বিশিষ্ট একটি নগদান বই প্রস্তুত করতে বলেছে। তো এখন উপযুক্ত এক ঘোড়া নগদান বইয়ের প্রচলন তো নাই, 2 ঘোড়া 3 ঘোড়া দুটো নগদান বই প্রচলিত আছে, তার মধ্যে কোনটা উপযুক্ত তোমাকে সেটা নির্ধারণ করতে হবে। তার আগে তোমাকে দেখতে হবে এখানে কোনো প্রকারের নগদ বাট্টা কোনো লেনদেনের সাথে নগদ বাট্টা রয়েছে কিনা। আমি এখনও মুছি নেই, এই যে বাট্টার কথা এখানে আছে পাওনাদারকে পরিশোধ করার সময় 400 টাকা, এটা কেমন বাট্টা ছিল? এটা কারবারি বাট্টা না নগদ বাট্টা? এটি ছিল নগদ বাট্টা। এই কোনো লেনদেনের সাথে যদি নগদ বাট্টা থাকে তখন উপযুক্ত নগদান বই হলো 3 ঘোড়া বিশিষ্ট। 3 ঘোড়া বিশিষ্ট, তাহলে আমাদের 3 ঘোড়া নগদ। এখানে আরেকটি লেনদেন ছিল জুনের 30 তারিখ, যেটা আমরা মুছেছিলাম, সেটা ছিল কি নগদ উদ্বৃত্তর কত টাকা, 5,000 টাকা হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দেন, এরকম একটা লেনদেন ছিল। তো হ্যাঁ, এখন নগদান বই যখন আমরা করব সেটা কিভাবে করব, ইতিমধ্যে তোমরা তাহলে উপযুক্ত কোনটা কয় ঘোড়া হলো? উপযুক্ত হলো 3 ঘোড়া, যেহেতু এই লেনদেনের সাথে কি জড়িত, 15 তারিখের পাওনা পরিশোধ, এর সাথে নগদ বাট্টা রয়েছে, তাহলে আমাদের এখানে উপযুক্ত নগদান বই হলো 3 ঘোড়া। আমরা একটা 3 ঘোড়া নগদান বই করব। তার আগে আমরা দেখব এখানে এর মধ্যে কোনো লেনদেন আছে কি না যেটা নগদান বইতে আসবে না। হ্যাঁ, দেখি আমরা কি কি আসবে না, এরকম কি লেনদেন আছে। প্রথমে প্রারম্ভিক উদ্বৃত্ত, এটা অবশ্যই আসবে। নগদ উদ্বৃত্ত সবসময় ডেবিট, এটা ডেবিট পাশে ব্যালেন্স বিডি দিয়ে আসবে, এবং ব্যাংক জমাটা ক্রেডিট বলেছি, এটা ক্রেডিট পাশে ব্যালেন্স বিডি দিয়ে আসবে। তাহলে এই লেনদেনটি নগদান বইতে আসছে। নগদে পণ্য ক্রয় 10,000 টাকা, এটাও নগদান বইতে আসছে। হ্যাঁ, কোন দিকে আসবে? ক্রেডিট পাশ পরিশোধ নগদের, সেখানে আসবে। নগদ বিক্রয়, এটাও নগদান বইতে আসছে। কোন দিকে আসছে? ডেবিট দিকে আসছে, যেহেতু এটা নগদ প্রাপ্তি। এরপরে এই লেনদেনটা ধারে সংগঠিত, জনাব জামানের নিকট থেকে ক্রয় 20,000 টাকা শর্ত দেওয়া আছে, এই শর্তটার সাথে ধারের সম্পর্ক, এটা ধারের লেনদেন, কাজে এটা নগদান বইতে আসবে না। এরপরে ভাড়া প্রদান, এটা আসবে ক্রেডিট পাশে। হ্যাঁ, মূলধন আনয়ন, এটাও আসবে। কোন দিকে আসবে? ডেবিট পাশে আসবে। এর মাধ্যমে নগদ টাকার প্রাপ্তি ঘটেছে, ডেবিট দিকে মূলধন হিসাব দিয়ে এটাও আসবে। 15 তারিখের পাওনা পরিশোধ, ক্রেডিট পাশে। এই পাওনা পরিশোধ করার সময় বাট্টা আসবে 400 টাকা, যার কারণেই আমরা 3 ঘোড়া নগদান বই করেছি। তারপরে এখানে একটা কন্ট্রা এন্ট্রি রয়েছে, 5,000 টাকা হাতে রেখে বাকি টাকা ব্যাংকে জমা দিতে বলেছে, কন্ট্রা এন্ট্রি। এই টাকাটা, এই লেনদেনটা অবশ্যই কন্ট্রা এন্ট্রি, কিন্তু 5,000 টাকা নয়। তাহলে টাকা কত হবে? টাকার পরিমাণ কত হবে? টাকার পরিমাণ হবে আমার এই 30 তারিখ বাদ দিয়ে সমস্ত নগদান বইয়ের পুরাটা বাকিটা কমপ্লিট করে ফেলতে হবে। 30 তারিখটা বাদ থাকবে। নগদের ডেবিট পাস যোগ করব, নগদের ক্রেডিট পাস যোগ করব। ডেবিট থেকে ক্রেডিট বিয়োগ দিয়ে নগদের উদ্বৃত্ত কত সেটা দেখব। সেই উদ্বৃত্ত থেকে 5,000 টাকা রেখে বাকি টাকাটা কন্ট্রা এন্ট্রি দিতে হবে। বাকি টাকাটা 5,000 টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা, তাহলে কন্ট্রা 5,000 টাকা নয়, বাকি টাকার। সেই বাকি টাকাটা আমরা কিভাবে বের করব? আমরা নগদের ডেবিট পাস যোগ করব এই 30 তারিখ বাদ দিয়ে। 30 তারিখ বাদ দিয়ে বাকি লেনদেনগুলো বসিয়ে ডেবিট পাসটা যোগ করব, ক্রেডিট পাস যোগ করব, নগদের উদ্বৃত্ত বের করব, সেখান থেকে 5,000 টাকা রেখে বাকি টাকার কন্ট্রা এন্ট্রি দিব। এইভাবেই তোমরা নগদান বইটাও সম্পন্ন করে নিবে, এবং এই ধরনের অঙ্কগুলি তোমাদের পরীক্ষায় জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই অঙ্কগুলি প্র্যাকটিস করবে, নিজেরা বেশি বেশি চর্চা করবে, তাহলে তোমরা এগুলি নিজেরাই সমাধান করতে পারবে। তো দুটো অংশ ক খ আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, করে দিয়েছি। আরেকটা অংশ গ, যেটা আমি আলাপ করেছি কিন্তু করিনি, সে অংশটুকু তোমাদের জন্য কি নিজেদের জন্য বাড়ির কাজ রেখে এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে ক্লাস করার জন্য আবারও ধন্যবাদ।